জনাব আরশুজ্জামান খান উপস্থিত আছেন। আমাদের এই সংগঠনের প্রাণ ভ্রমরা, এই সংগঠনের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, ছোট গল্পকার এবং সিনিয়র সাংবাদিক জনাব আজহারুল ইসলাম হিরো। উপস্থিত আছেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং বাউল শিল্পী আমাদের সম্মানিত সুধী মহোদয়। সবাইকে আজকের ঈদ উত্তর শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা এই দিনটির জন্য সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি, কবে আসবে আমাদের সেই মাসের কাঙ্ক্ষিত শনিবার। প্রতিটি শনিবারের জন্য আমরা মুখিয়ে থাকি, নিজেকে প্রকাশ করার জন্য। যদিও রবি ঠাকুর বলেছে, যতই প্রকাশ করেছো তো তুমি শেষ হয়ে গেছো। আসলে আমরা প্রকাশ করতে বেশি উৎসাহিত বোধ করি। আর আমাদের হিরো কাকা প্রায়ই বলেন যে সৃষ্টি করে তার সৃষ্টিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে উদ্গ্রীব থাকে, এবং এটাই সৃষ্টির ধর্ম। আমরা মহান সৃষ্টিকর্তার আরাধনা করি, যার যার ধর্ম অনুযায়ী। এইখানেই সৃষ্টিকর্তার সার্থকতা। সেই হিসেবে কালাম ভাই প্রায়ই বলেন যে, যদিও কথাটা একটু আমাদের ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজে চলে আসে, যে প্রসব বেদনা, অর্থাৎ যা ধারণ করেছেন তা যদি আপনি প্রসব না করেন, মাথায় থাকে এবং সেটা ছড়িয়ে দিতে না পারেন, তাহলে কিন্তু সেই আক্ষেপ থেকেই যায়। যাই হোক, আজকে আমাদের কোনো নির্দিষ্ট আমরা টপিকে কথা বলছি না। আমরা যেটা এখানে বলতে চাচ্ছি যে, আমাদের এই যে ইতিহাস, ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কবিতা, আমাদের প্রবন্ধ এবং সাহিত্য চর্চা করে থাকি। কিছুদিন আগে আমাদের যে উৎসবটি হলো, এটা আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন এই উৎসব, সেটাই আমি বলার চেষ্টা করব। উৎসব প্রতিদিন হয় না, উৎসব ঘটা করে হয়, আড়ম্বরের সাথে হয়। সেটার পেছনে কারণ অবশ্যই আছে। আমরা ঈদুল ফিতরের যে মহিমা, সেটা আমরা জানি সবাই। ত্যাগ, সংযম, নিজেকে বিলিয়ে দেওয়ার যে একটা মাধ্যম, যেটা প্রক্রিয়া, সেই মাধ্যম এবং প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু মানুষ আত্মশুদ্ধি, তার সোলের পিউরিফিকেশন করে। তাহলে আমাদের সোল কি পিওর না? হ্যাঁ, হয়তো আমরা সারা বছর বিভিন্ন ভাবে সমাজ দ্বারা, পারিপার্শ্বিকতা দ্বারা আমরা অনেক সময় বিভ্রান্ত হই। আবার আমরা আমাদের মোবাইলকে যেভাবে রিফ্রেশ করি, অনেক সময় রিসেট করতে হয়, অনেক জ্যাম হয়ে যায়। ঠিক সেরকম মানব জীবনেরও রিফ্রেশমেন্ট দরকার। তার সোল কি আগের মতো আছে কিনা, সোলটাকে পিউরিফিকেশন করা, আত্মা। তো আমরা এই ধর্মীয় যে স্পিরিট, চেতনা, সেটা সবার জন্যই ইউনিভার্সাল, সার্বজনীন, সর্বজনীন এবং সার্বজনীন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই যে উৎসব মানুষকে এক কাতারে নিয়ে আসে। ধনী দরিদ্র, মুটে মজুর, সবাই এই দিন, আজকে এই উৎসবে একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে দেয়। তা না হলে কিন্তু আমরা ধনী দরিদ্র সবাই একত্রিত হওয়ার যে উৎসব, সেটা প্রতিদিন হয় না। সে উৎসবে তারা কিন্তু সবকিছু ভুলে গিয়ে সবাইকে নিয়ে যে আনন্দ, সেই আনন্দটা
ভাগাভাগি করার যে একটা প্রক্রিয়া, একটা সুযোগ, সেটা কিন্তু উৎসবের মাধ্যমে সম্ভব। তো উৎসবের যে স্পিরিট, চেতনা, সেই চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য মানবিকতা, মানবিক একটা দেশ, মানবিক একটা সমাজ গড়ে ওঠার জন্য আমাদের উৎসবের যেমন গুরুত্ব আছে, সেজন্যই উৎসবকে আমরা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বা ইন্টিগ্রাল পার্ট হিসেবে আমরা নিয়েছি। অবিচ্ছেদ্য অংশ সাহিত্য এবং সংস্কৃতি, উৎসব তার মধ্যে অন্তর্ভুক্ত। সেই হিসেবে আমরা আমাদের এই যে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আমরা সবাইকে নিয়ে বাঁচবো, সমাজটাকে আমাদের, আর সমাজ আমাদের সবার, সমাজে যে বঞ্চিত আছে, সমাজে যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে, তাদেরকে আমাদের নিজস্ব জায়গা থেকে সহযোগিতা করা, কথা দিয়ে সহযোগিতা করা, বিভিন্নভাবে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসাই হচ্ছে সাহিত্য সংস্কৃতির প্রধান উদ্দেশ্য। সংস্কৃতি এবং সাহিত্য মানুষের জন্য, সেটা অন্য কোনো প্রাণীর জন্য না। মানুষ যাতে নিরাপদ থাকে, মানুষের যাতে মঙ্গল হয়, সেজন্যই সাহিত্য সংস্কৃতির সৃষ্টি। মানুষের সেই সেন্সেবল জায়গা থেকে অন্যকে যে বিলিয়ে দেওয়ার যে প্রেরণা, সেই প্রেরণাকে যাতে আমরা প্রতিদিন ধারণ করি, আমরা যেন মানবিক হই, আমাদের যেন নীতি নৈতিকতা থাকে। আমরা দুঃখের সাথে জানি যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনারা কয়েকদিন আগে একটা নিউজ আমরা দেখলাম যে এখানে একজন মা তার ফ্ল্যাটে মরে পড়ে আছেন এবং সেখানে ডিপু হয়েছে পুকার, অথচ তার 3 ছেলে 1 মেয়ে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও আবার বুয়েটের মতো একটা ইউনিভার্সিটির টিচার, একজন হচ্ছেন আমেরিকায় প্রবাসী, আরেকজন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, আর মেয়ে শিক্ষিকা। কেন আমাদের তো এরকম হওয়ার কথা ছিল না? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা কি শিক্ষার সমস্যা নাকি সুশিক্ষার সমস্যা? আমরা সাস্টেনেবল এডুকেশন বলি, শিক্ষা সংজ্ঞা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। এক একজন মনীষী শিক্ষার সংজ্ঞা এক একভাবে দিয়েছেন। কেউ বলেছেন আচরণের প্রত্যাশিত ও স্থায়ী পরিবর্তনের নামই শিক্ষা। আমি আপনার কাছে কি প্রত্যাশা করি, মানুষ হিসেবে আমি যা প্রত্যাশা করি, সেটা যদি আমি আপনার কাছ থেকে না পাই, সে শিক্ষা ইনকমপ্লিট, সেই শিক্ষা কখনো পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না, সেটা সার্টিফিকেট বেসড এডুকেশন। তাহলে আমাদের গুড়ায় যেতে হবে। রিফাইন্স দ্য সেন্সিবিলিটি অফ ইউর সেন্সিবল সোল, আমাদের আত্মার যে শুদ্ধি, সেই শুদ্ধিটাকে টাচি হইতে হবে। এডুকেশনের সাথে আমাদের মানবিকতাকে যুক্ত করতে হবে। শিক্ষার কোন জায়গায় এখন আমাদের নতুন একটা শব্দ তার সাথে যুক্ত করতে হয়েছে প্রিফিক্স হিসেবে, ট্রু এডুকেশন বা সুশিক্ষা। তার মানে শিক্ষা কখনো মানুষকে মানবিক করতে পারে না যদি তার মধ্যে সুশিক্ষা না থাকে। তো আমরা সেই সুশিক্ষা গ্রহণ করতে চাই। আর সুশিক্ষিত মানুষই স্বশিক্ষিত, এটা প্রমোদ চৌধুরীর একটা কথায় আছে, কেউ কাউকে শিখাতে পারে না যদি সে নিজে না শিখে। আমরা এখানে যাদের সামনে দাঁড়িয়ে আছি, তারা সমাজের বিভিন্ন অবক্ষয়, বিশৃঙ্খলা, তাদেরকে প্রতিনিয়ত পীড়া দেয়। সেজন্য আমরা লিখি অসঙ্গতিগুলোকে, কেউ কবিতায় লিখে, কেউ প্রবন্ধে লিখে, কেউ উপন্যাসে লিখে। সেটা কিন্তু মানুষের দুঃখ, বেদনা, অসঙ্গতি। তাই আমি যে জিনিসটা বলবো, আমাদের সাহিত্যের এবং সংস্কৃতির প্রধান উদ্দেশ্য হচ্ছে মানবিক মানুষ হিসেবে মানুষকে এই মেসেজটা দেওয়া যে তুমি শুধু এই গ্রহের একটা প্রাণী না, তুমি শুধু বাংলাদেশের না। নজরুল একবার বলেছিলেন যে আমি শুধু এই দেশের এই মানুষের নই, আমি সারা পৃথিবীর এবং সারা
পৃথিবীর মানুষের জন্যই আমি নজরুল। তাই নজরুলকে কখনো কোনো জাতির কোনো ধর্মে গণ্ডিবদ্ধ করে রাখা যাবে না। তাহলে নজরুল কিন্তু নিজেকে ইউনিভার্সাল করেছেন, সার্বজনীন করেছেন। তো আমরা যে অসঙ্গতিগুলো দেখি, সে অসঙ্গতিগুলো দূর হয়ে যেত। আজকে জাতিতে জাতিতে যে বিভেদ, রাষ্ট্রে রাষ্ট্রে যে বিভেদ কেন হয়? শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করার জন্য। ধর্মের নামে, সংস্কৃতির নামে আমাদেরকে আগ্রাসী ভাবে আমাদেরকে গ্রাস করে, আমাদেরকে তেলের নামে, জ্বালানির নামে আমাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই অস্ত্র শুধুমাত্র আজকে যদি আপনি ইংরেজ, আপনি যদি বেনিয়াদের শাসন চিন্তা করেন, তারা কিন্তু আজ এই দেশে নেই, কিন্তু তাদের শুধুমাত্র আচরণের পরিবর্তন হয় নাই। ডিজিটালাইজেশনের যুগে শুধুমাত্র আমেরিকা থেকে এখানে ডমিনেশন করা যায়। আমরা জানি যে কিভাবে প্রভাব বিস্তার করে তাদের ডমিনেশন, কিভাবে আপনার হাত দেখা যাবে না, সেই অদৃশ্য হাতে নিয়ন্ত্রণ করে, আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে, আমাদের সংস্কৃতি নিয়ন্ত্রণ করে। আপনি বলেন, আজকে একটু আগে বলছিল আমাদের বাউল চানকা বলছিল যে দেখেন গানের অবস্থা কেন এটা হইল। এটা হওয়ার পেছনে হচ্ছে অর্থ লোভ, দ্বিতীয় হচ্ছে শিল্পীর স্বকীয়তা, শিল্পীর যে মনন সেটাকে বিক্রি করে দেওয়া। শিল্পী তার বিবেক, তার বোধ, তার জায়গায় সে নাই, সে বিক্রি হয়ে গেছে। এই জন্য আমরা সময়ে সময়ে দেখি রাজনীতির পট পরিবর্তনের পরবর্তীতে রাজনীতির আদর্শের উদ্বেলিত হয়ে অতি লোভে চরিতার্থ করার জন্য ওই কিছু কবি সাহিত্যিকের জন্ম হয়, কিন্তু তারা কালের বিবর্তনে, কালের গর্ভেই বিলীন হয়ে যায়। তো আমরা এমন মানুষ চাই যারা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, আমাদের সমাজের প্রতি দায়বদ্ধ থাকবে, নিজের তুচ্ছ লোভ লালসা সেটাকে দূরে সরিয়ে দিতে হবে। সেটা হচ্ছে সাহিত্য সংস্কৃতির মূল বার্তা। তো আমাদের সামনে অনেকে আজকে উপস্থিত আছেন। আমরা চাই শুদ্ধ সাহিত্য সংস্কৃতি চর্চা। আমরা যেমন শিক্ষার আগে এখন প্রিফিক্স যুক্ত করছি টু এডুকেশন, আমরা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত করব যে পিওর কালচার, এডুকেশন এন্ড ট্রেডিশন, যে সেটা যাতে পিওর হয়। কোনো ইমপিওর জিনিসকে আমরা অ্যাকসেপ্ট করব না, যেটা আমাদের সাথে যায় না, সেটা আমাদের সংস্কৃতি না, সেটা আমাদের আত্মার কথা বলে না, তাকে আমরা গ্রহণ করব না। তাই সবাইকে আজকের এই মহতী অনুষ্ঠানে আমার এই আলোচনা ধৈর্য সহকারে শোনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের